হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আজকে একটা ভিডিও করব ৪ টা পারফিউম নিয়ে। ফার্স্ট পার্ট ভিডিও যেটা থাকবে ১ম অংশ সেখানে আমি পারফিউম নিয়ে কথা বলব এবং সেকেন্ড ভাগে আমার ভিডিওগুলো অনেক বেশি লম্বা হয় কারণ আমি বাংলা চ্যানেলটা করছি পারফিউম নিয়ে কথা বলার জন্য এবং সঙ্গে মাঝে মাঝে কিছু মানে পার্সোনাল থটস, সেন্টিমেন্ট শেয়ার করার জন্য। তো আমি শুধু একটু বলে নেই যে পারফিউম রিভিউ যারা দেখেন তারা ফার্স্ট যে মানে ফার্স্ট পোর্শনটা ওটা দেখতে পারেন এবং পরের যে পার্টটা সেটা আপনার চাইলে দেখতে পারেন, নাও দেখতে পারেন। এটাতে আমি কোনো অফেন্ডেড ফিল করি না, অথবা আপনারা যদি বলেন যে এই ধরনের বড় ভিডিও না করেন। আমি আসলে ভিডিওগুলো করি কারণ মাঝে মাঝে থাকে যে একটা যদি মানে কি বলবো যে একটা জায়গা পাওয়া যায়, যেখানে আপনাকে মানুষ দেখে বা ভিডিও দেখে, আপনি সেখানে মাঝে মাঝে চাইলে অ্যাওয়ারনেস ভিডিও করতে পারেন। এটা যদি আপনার মন থেকে আসে আপনি করতে পারেন এবং মানুষ যদি শোনে সেটা এটা মানুষের ইচ্ছা থাকে মাঝে মাঝে। আমি এক্সট্রা কথা এই জন্য বলি, আমার না বললেও চলে। আমার কাজের জন্য আমার রিভিউ করা ইনাফ। আমি যদি পারফিউম রিভিউ করি তাতে আমার পেজের জন্য ভালো, বাট আমি পেজের বাইরেও কাজ করি, কথা বলি, বিকজ মেবি বয়স অনেক হয়ে গেছে ১ নম্বর, আর সেকেন্ড অফ অল অনেক কিছু দেখি যেগুলো দেখে মনে হয় যে মেবি আমাদের কিছু শেখা উচিত কিংবা আমাদের আত্মশুদ্ধি দরকার। তো অনেকে এটা নিয়ে বিরক্ত হয় যে এত কথা বলার দরকার নাই এবং আমি মানে বেশি কথা বলি, এটা একটা সমস্যা আছে। বাট পারফিউমগুলো রিভিউ করি, তারপর কিছু কথা বলবো, যদি ভালো লাগে দেখতে পারেন বেসিক্যালি। এবং হ্যাপি উইকেন্ড টু এভরিবডি। তো আজকে মনে হচ্ছে শীত আস্তে আস্তে কমে আসতেছে এবং মেবি ১-২ সপ্তাহের মধ্যে, ১ সপ্তাহের মধ্যে গরম শুরু হবে আস্তে আস্তে। সবাই প্রিপারেশন নেন ফ্রেশ পারফিউমের জন্য। পারফিউম হচ্ছে একটা সাইড, আর একটা হচ্ছে আপনারা মানে গরম কীভাবে ট্যাকেল দিবেন সেটা নিয়ে প্রিপারেশন নেন, বিকজ এই বছরের শীতটা মনোপুত হয়নি ১ নম্বর। মানে ২-৩ বছর আগেও যে শীতটা কুয়াশাটা পড়তো, ঘন কুয়াশা না পাইলে ভাই শীতের মজা নাই। এবং এই বছর বৃষ্টিও হয় নাই, ঠান্ডাও পড়ে নাই। তো সবই আল্লাহর ইচ্ছা। বাট আমি আসলে এই বছর শীত নিয়ে আমি ১ কি ২ দিন হয়তো হুডি বা জ্যাকেট পরে বার হয়েছি, এছাড়া তেমন একটা শীত পাওয়া যায় নাই। তো সবার সেন্টিমেন্টই মোটামুটি সেম, বাট আমরা তো তাও এর মধ্যে চেষ্টা করছি যা উইন্টার পারফিউম লাগানো যায়। আমরা অনেক পারফিউম ইউজ করছি, বাট পারফিউম গেম নিয়ে আসলে আমরা খুবই মানে এক্সাইটেড অলওয়েজ। বাট দাম এখন আসলে পারফিউমে বেড়ে যাচ্ছে, এটা একটা সমস্যা। বাট ৪টা ক্লাসিক পারফিউমের কথা বলবো, একটা পারফিউমের কথা বলি। প্রথমটা হচ্ছে আপনার CK1। তো এই পারফিউমগুলো সবাই যারা পুরোনো ফ্রেগরেন্স গেমে যারা অভিজ্ঞ তারা অলরেডি এগুলো জানেন, এগুলো নিয়ে আপনার দেখার দরকার নেই, আপনারা স্কিপ করতে পারেন। এই ৪টা পারফিউমই দেখাবো, সবগুলো পুরোনো পারফিউম। CK1টা আমার ২০০৩-৪ আমার মনে নেই এক্স্যাক্ট, ২০০০ সামথিং এর দিকে আমার নেওয়া হয় ফার্স্ট। মানে মেবি ৬-৭ও হইতে পারে, আমার এক্স্যাক্টলি মনে নেই এক্স্যাক্টলি কোন ইয়ার নিছি। বাট আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি ৯৭-এ দেশ ছেড়ে মালয়েশিয়া যাই, ২০১৬ পর্যন্ত ছিলাম। তো ওখানে আমার আন্ডারগ্র্যাড মানে আমার কলেজ, মানে বলতে গেলে এ লেভেল আমি শেষ করিনি, বিকজ এ লেভেল আমাদের কলেজই বন্ধ হয়ে যায়। বাট এ লেভেলে পরে ম্যাট্রিকুলেশন করে ইউনিভার্সিটি, ডিগ্রি, মাস্টার্স আর পিএইচডিতে এনরোল করছিলাম। ১ বছর পরে ছেড়ে দিয়েছিলাম, পিএইচডি শেষ হয়নি। বাট আন্ডারগ্র্যাড থাকার সময় আমি আমার মানে এই পারফিউমটা আমার ফার্স্ট কেনা হয়। মানে আমার প্রথম কিছু পারফিউমের মধ্যে ফার্স্ট ছিল এটা। এটা আমি কিনেছিলাম মোস্ট প্রবাবলি মালয়েশিয়া মসজিদ ইন্ডিয়া একটা দোকান আছে হানিফা, ওখানে আপনার কিছু পারফিউম থাকে ওদের কাছে এবং খুব ভালো প্রাইসে আমি পাইছিলাম। মোস্ট প্রবাবলি এটা ৩,০০০ টাকার মধ্যে দিয়ে আমি একটা ২০০ ml নিচ্ছিলাম। ওই সময় দাম অত বেশি ছিল না। তো এই পারফিউমটা সবসময় গাড়িতে রাখতাম। আমার তখন মানে আমার আব্বার যে গাড়িটা ছিল তখন আমাকে দেওয়া হয়েছিল। আমি ধরেন সেকেন্ড বা থার্ড ইয়ারে গিয়ে আমাদের পুরোনো একটা গাড়ি ছিল প্রোটন ওইটা আমি গাড়িতে রাখতাম সবসময়। যদিও গাড়িতে পারফিউম রাখা ঠিক না, স্পেশালি গরমের জায়গায়। বাট আমার আলহামদুলিল্লাহ গাড়িতে কোনো পারফিউম নষ্ট হয় নাই। এই পরে একটা পারফিউম আছে, ওইটাও গাড়িতে রাখতাম। তো আমার এটা ৭-৮ বছর কি এর চেয়েও বেশি সময় ওই বোতলটা আমার কাছে ছিল। মানে বোতল যেটা আছে এটা আমার একদম ফুল মানে জুস কালার, মানে ইয়েলো হয়ে গেছিলো। এগুলো দেখেন কিন্তু ট্রান্সপারেন্ট। হ্যাঁ, এই ধরনের বোতলে থাকে। এটা নতুন বোতল, ৩০০ ml বোতল। তো এগুলো শুরুতে থাকে এরকম ট্রান্সপারেন্ট সি থ্রু। বয়সের সঙ্গে পারফিউমটা এইজ হয়। এইজের সাথে কিছু পারফিউম আছে, যেমন আরেকটা পারফিউম আছে লো ডেসে পুরোম, এটা নিয়েও কথা বলা উচিত। তো এইটাগুলোর সব ধরনের ফ্রেশ, একই টাইপের স্ট্রং, সিট্রাস, ফ্লোরাল এই টাইপের পারফিউম। তো এই পারফিউমটা আমার কাছে শুরুতে ওপেনিংটা ভাল লাগে, বা ড্রাই ডাউনে গিয়ে যে ফ্লোরাল নোটটা আসে আমার কাছে কখনই ভাল লাগে নাই। এবং আমি অনেক চেষ্টা করছি পারফিউমটাকে বসে আনার জন্য, যে পারফিউমটাকে আমি নিজে মানে ইউজ করব বা আমি এটাকে কন্ট্রোল করব। বাট এই পারফিউমটা আমাকে ড্রাই ডাউনে কন্ট্রোল করে। তো আমি এক্স্যাক্টলি জানি না আপনারা বুঝাতে পারতেছে কিনা, বাট আমার কাছে পারফিউমটা মাঝে মাঝে মনে হয় যে মাথা ব্যথা সৃষ্টি করে অনেক গরমে গেলে, বেশি স্প্রে দিলে। তো আপনার খুব বেশি গরমে গেলে অনেকে থাকে না যে মানে পারফিউমটা আমি ডিটেক্ট করতে পারছি না, বেশি করে মারি। কিছু পারফিউম বেশি করে মারলে আপনার যেমন মাথা ব্যথা হবে, আশেপাশে মানুষজন বিরক্ত হবে। পারফিউমটা লাইট, বাট আপনার পারফিউমটা যতক্ষণ থাকে আমি বলবো যে বেশি স্প্রে করবেন না, ৩-৪ স্প্রে বেশি দিবেন না। আবার যদি শেষ হয়ে ৩-৪ ঘন্টা পর আবার স্প্রে করেন, এভরি মানে ১ ঘন্টা পর স্প্রে করবেন না। তো সিট্রাস, লেমন, পাপায়া, ট্রপিক্যাল ফ্রুটস, সিট্রাস অনেক কিছুই আছে, বা যখন স্প্রে করবেন জাস্ট আপনি সিট্রাস আর ফ্লোরালটাই বেশি পাবেন। এটা হচ্ছে CK1। তো যেহেতু লোডেসের কথা বলছি, লোডেস নিয়েও কথা বলবো।
যে এইটা আমার খেয়াল আসে নাই, এটা আমার চোখের সামনে পড়ে নাই, এটা নিয়ে একটু পরে কথা বলি। তো 5টা নিয়ে কথা বলবো। ওকে, সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার ডেভিডফের কুল ওয়াটার। এই পারফিউমটা এখন মানে এটা যখন শুরুতে আসে এটার দাম ছিল 2-2.5 টাকা, 2,200, 2,000, 2,500। আপনি পুরোনো দোকানগুলোতে গেলে যে আপনার স্টার ওয়ার্ল্ড, মমিতা রকমারি কিংবা আপনার যে অন্যান্য টালমাসে গেলে আপনার শপকিপাররা বলবে ভাই একসময় এগুলো আমরা 2,500 টাকা সেল করছি, এগুলোর দাম এখন 3,500-4,000 টাকা হয়ে গেছে। হ্যাঁ, এই 125 ml বটলটা ছিল আপনার 200 ml। এই পারফিউমগুলো যখন কিনতাম 2016-17 দিকে গায়ে লাগতো না সত্যি কথা বলতে, কারণ এত দামি পারফিউম না। এখন আপনার 4,000 টাকার মধ্যে 200 ml পাওয়া যেত ওই সময়। এখন আপনার মেবি দাম বাড়ছে, বাট এই পারফিউমটা ক্লাসিক একটা পারফিউম। হ্যাঁ, এটার এগেন এই যে উইকেন্ড আসছে, উইকেন্ডে এই পারফিউম প্রত্যেকটাই 5টা পারফিউম উইকেন্ডে ভালো লাগে। আরও পারফিউম আছে লাইক ড্রাকার নোয়ার, হ্যাঁ একটা ক্লাসিক পারফিউম। তারপরে আপনার র্যালফ লরেনের সাফারি, যেটা আছে আমার কাছে দেখাচ্ছি। আচ্ছা, এত বেশি পারফিউমের কথা বলবো না, জাস্ট দেখাচ্ছি কী টাইপের পারফিউম ওল্ড স্কুল ছিল। এটা হচ্ছে সাফারি। তো সাফারি ছাড়াও আরেকটা পারফিউম ছিল ক্লাসিক, এরকম অনেক পারফিউম আছে। কুল ওয়াটারের মতো আছে পোলো স্পোর্ট, এটা হচ্ছে নতুন ভার্সন। তো যখন আপনার কুল ওয়াটারটা লঞ্চ হয় এটাকে মানে এটা পিয়ার বোর্ডন যিনি পারফিউমার আমার যত মনে আছে, উনি ক্রিডের গ্রিন আইস টুইড মোস্ট প্রবাবলি বানাইছেন, এবং ওনাকে মোস্ট প্রবাবলি ক্রেডিট দেওয়া হয় নাই বা সামথিং লাইক দ্যাট, যেই কারণে উনি রাগ করে ডেভিডফের জন্য পারফিউমটা বানায় বা চ্যালেঞ্জ নিয়ে বা একটু মানে বলবো কি যে এরকম চ্যালেঞ্জ নিয়ে পারফিউমটা বানায়, এবং অনেকে বলে এটা গ্রিন আইস টুইডের ক্লোন। আমি গ্রিন আইস টুইডের সঙ্গে এটা খুব মিল পাই না, এবং মজার ব্যাপার হচ্ছে আমার কাছে এটা গ্রিন আইস টুইডের চেয়ে অনেক বেশি ভালো লাগে। গ্রিন আইস টুইড ভালো পারফিউম ডেফিনেটলি, নো ডাউট, বাট আমার জন্য না, আমার টেস্ট না। অনেক ক্রিড আমার কাছে ভালো লাগে, বাট আমার গ্রিন আইস টুইড ভিন্টেজ ব্যাচ ছিল, পুরোনো ব্যাচ ছিল, নতুন ছিল, কোনোটাই আমার কাছে কোনোদিন ভালো লাগে নাই। গ্রিন আইস টুইড এবং মিলেস ইম্পেরিয়াল এই দুইটা পারফিউম আমার ভালোই লাগে নাই। আমার কাছে সিলভার মাউন্টেন ওয়াটার ভালো লাগছে, অরিজিনাল ভেটিভার ভালো লাগছে, রয়্যাল উড ভালো লাগছে, অ্যাভেন্টাস ওয়াজ গুড। তো আরও আছে আপনার যে নাম কি, লালটার নাম কি, ক্রিডস ওয়ারিয়ার, যেটা আপনার যাক নাম ভুলে গেছি। এনিওয়ে, সো আপনার গ্রিন আইস টুইডের কথা আসে, এটা হচ্ছে গ্রিন ব্লু, আজও একটা পারফিউম। মানে আপনার একটু ফ্রেশ ফিলও হয়, আবার একটু ল্যাভেন্ডার আসে, একটু স্পাইস আসে, লেমন ভার্বিনা আসে, এবং এটার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আপনার আবার কুল অ্যাকোয়াটিক ফিলও হয়। ড্রাই ডাউনে গেলে পারফিউমটা অনেকটা মনে হয় যে আপনার শীত যখন শুরু হয় ওই সময়ের জন্য ভালো হবে, ওই টাইপের পারফিউম। তো লংজিভিটি ওয়াইজ এক একজন এক এক রকম পায়, আমি 2-3 ঘন্টার মতো পাই, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। 3.5 ঘন্টা পর্যন্ত ওভারঅল লংজিভিটি থাকে। পারফিউমটা এখনও ক্লাসিক। আপনারা যদি ভিন্টেজ খুঁজেন, ভিন্টেজের মধ্যে একটা টোবাকো নোট ছিল, যেটা আমি এটার মধ্যে পাই না। আমি টোবাকোটা স্মেল করিনি, অরিজিনাল পারফিউম যেটা ফর্মুলেশন আমি কিনতে এসেছিলাম, বাট অনেক বেশি দাম, তো আমি এটা কিনি নাই। আর ছোটো একটা বোতলের দাম অনেক দাম ছিল। তো এটা আমার কাছে মনে হয় কুল ওয়াটার এখন আপনারা কিনতে পারেন, যারা একটু ম্যাচিওর, আপনার বাবাকে দিতে পারেন বা আপনার বড় ভাই আঙ্কেল টাঙ্কেল দিতে পারেন। আপনি যদি অফিসে কাজ করেন আপনার এখনও পারফিউমটা ভালো থাকে, মানে ভালো লাগে, বাট আপনার মেবি দিনের মাঝখানে রিঅ্যাপ্লাই করতে হবে, এটা সারাদিন থাকে না। 3 নম্বর যে কথা বলবো সেটা প্রাইস রেঞ্জ ওয়াইজ যাচ্ছে, আস্তে আস্তে একটু একটু বাড়তেছে। এই পারফিউমটার দাম এগেন আমার মনে হয় যতদূর মনে আছে ডানহিল ডিজায়ার রেড, এটা নতুন ভার্সনগুলো, আগের ভার্সনগুলো তো সাইডে লেখা থাকতো, আমার কাছে পুরোনো ভার্সন ছিল। এইটা এবং CK1 আমার দুইটা ফার্স্ট পারফিউম আমার জার্নিতে, আমার নিজের টাকা দিয়ে জমায় কিনা। এই পারফিউমটার দাম ছিল 2,000-2,500 টাকা, 2,000 টাকাও ছিল না, আমার মনে হয় 1,800-2,000 টাকায় পাওয়া যেত। যারা পুরোনো কালেক্টর তারা বলতে পারবেন। তো ডানহিল ডিজায়ার রেডের সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই পারফিউমটা এখনও পারফরমেন্স খুব ভালো। আপনার প্রথম যে দুটো দেখালাম CK1 কুল ওয়াটার অত থাকে না, এইটা আপনার এখনও বিস্ট মোড। আমি আমার এক্সপিরিয়েন্স বলতেছি, আপনাদের উপরে হয়তো মেবি আরও বেশি থাকতে পারে, আমার কাছে থাকে মনে হয় 6-7 ঘন্টার উপরে এটা পারফর্ম করে ইজিলি। শার্টে আপনার সকাল থেকে রাত পর্যন্ত যদি একটা কন্ট্রোল এসি এনভায়রনমেন্ট রুমে আপনি কাজ করেন, হাসপাতাল কিংবা অফিস যেখানে খুব গরম নাই, এটা আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোটামুটি সার্ভিস দিবে। আপনি যদি নাইট শিফটও করেন, পুরো নাইট শিফট আপনার কাভার দিবে, এত ভালো। বাট দাম এখন আনফর্চুনেটলি 4,000 টাকার উপরে চলে গেছে, ডাবলের বেশি। তো এইটা হচ্ছে এখন সমস্যা। এখন সময়ের সাথে সাথে কোনো কিছুর দাম কখনো কমে না। আগে একটা সময় ছিল পারফিউম যখন নতুন রিলিজ হইতো তখন একটা সময় গিয়ে পারফিউম পরে দামটা একটু কমে আসতো, টেস্টার আসুক বা একটু পুরানো হইলে। বাট এখন যেটা হয় পারফিউমের দাম এখন কখনো কমে না, মোস্ট অফ দ্য পারফিউম দাম বাড়তেই থাকে, ডিসকন্টিনিউ হয়ে গেলে তো কথাই নাই। আর যদি ধরেন এমন হয় যে একটু রেয়ার হয়ে গেছে পাওয়া বা কম পাওয়া যায়, সেগুলো জাম করে 10,000-20,000 টাকায় চলে যায়। ওকে, তো এটা এখন কিছু করার নাই। পারফিউম প্রাইস এখন সাবজেক্টিভ, এটা আমাদের হাতে নাই। এটা টোটালি সরকার, কাস্টমস, সেলার ওনারা নিয়ন্ত্রণ করে। আমরা হচ্ছে সিম্পলি বলতে গেলে যে কিনি, ইউজ করি। এখন আমাদের যদি পোষায় আমরা কিনি, না পোষাইলে আমরা কিনি না। তো এটা আমি এখনও বলবো খুব ভালো একটা পারফিউম। যদি আপনাদের মানে দোকানে যাওয়া হয় আপনি ট্রাই করেন, কখনো ট্রাই না করলে, খুব ম্যাসকুলিন সুইট। অনেকে বলতো এটা 1 মিলিয়ন আসার আগে 1 মিলিয়নের বড় ভাই,
এটা ক্লাবিংয়ের জন্য মানুষ ইউজ করতো, সব পারপাসে। শীতকাল, গরমকাল একটু হালকা লেদার আছে মোস্ট প্রবাবলি, বাট এটা আমার মনে হয় আইডিয়াল। শীতকালে খুব বেশি সুন্দর লাগে, আস্তে আস্তে ডেভেলপ করে। গরমকালে বেশি দিলে মাথা ধরে। ডানিল ডিজায়ার রেড স্টিল ভালো পারফিউম। এরপরে যাই হচ্ছে কি আপনার ক্লাসিক পারফিউমে, এটা হচ্ছে আপনার লোডেসে বা ইসিমিয়াকে। এই পারফিউমটা অনেকেই চেনেন এবং আমার মনে হয় ফ্রেগরেন্স গেমে যদি আপনি অনেকদিন থাকেন এই পারফিউম লাইন সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা আছে। এবং পারফিউমটা আসলেই পারফরমেন্স ওয়াইজ অ্যামেজিং। এটার ভিন্টেজ ভার্সন ছিল আমার কাছে, যেটা রেগেন CK1 মতো ফ্রস্টেড গ্লাস, বাট ওটা জুস কালার ইয়েলো হয়ে গেছিল। হ্যাঁ, ইয়েলো হয়েছে কীরকম, যে মানে এই সাদা যে জুস কালারটা দেখতে পাচ্ছেন একটু হালকা ব্লু টিঞ্জ, তাই না, যে একটু মনে হচ্ছে হালকা হালকা হলুদ কালার, বাট এটা আস্তে আস্তে চেঞ্জ অনেকটা কমলার দিকে যাওয়া শুরু করবে। যদি দেখেন ডার্ক জুস, এটা বুঝবেন যে আগের ব্যাচ, ইজি একদম বুঝা। মোস্ট অফ দ্য পারফিউমে জুস কালার চেঞ্জ হয়। তো এটা আপনার বলা যায় আমার এখন 4-5 বছরের পুরোনো ব্যাচ এখন। তো এটা এখন অনেক স্ট্রং, বাট লোডেসি এগেন ফ্রেশ পারফিউম, ইউজু নোট আছে খুব স্ট্রং। এটা আমি যখন ফার্স্ট কিনি, এটা আমি কিনছি 2000 প্রথম কিনা হয় 75 একটা বড় কিনছিলাম মোস্ট প্রবাবলি। এইটা ডলচে এন্ড গাবানা দ্য ওয়ান, আর কিনছিলাম লামাল। এই তিনটা আমার ফার্স্ট ফ্রেগ্রেন্স কালেকশন জার্নি বা যখন রিভিউ দেখা শুরু করি ওই সময়ের পারফিউম। হ্যাঁ, তো এটা আমি যখন 2015-তে কিনি আই থিঙ্ক, আমার ভাল লাগে নাই। আমি যখন স্প্রে করছি আমার কাছে কেমন যেন মনে হচ্ছে তেলাপোকার গন্ধ। তো আমি খারাপভাবে বলতে চাচ্ছি না, ডেফিনেটলি তেলাপোকার গন্ধ না, বাট আমার কাছে মানে থাকে না যে মানুষ নিজে নিজে একটা ইমাজিন করে না যে এই স্মেলটা আমাকে এটার কথা মনে করায়, এই পারফিউম আমার পেট্রোলের স্মেল মনে হয়, ট্রাকের ধোয়ার কথা মনে হয়, অথবা বৃষ্টি পড়লে মাটির যে স্মেল ওইটার কথা মনে হয়। এক একজন একভাবে দেখে। যেমন আমি বলছিলাম বারবেরিজ লন্ডন, আমার কাছে অনেকটা মানে যখন স্প্রে করি আমার কাছে পেয়ারার গন্ধ পাই। অনেকে বলছে পায় না তারা, অনেকে বলছে পায়। তো লোডেসের আমার শুরুতে ভালো লাগে, এটা খুব অদ্ভুত টাইপের পারফিউম। এটার মতো আরও 2-একটা পারফিউম আছে এই জাপানিজ যারা ওনার ওই সাইড থেকে। তো এই পারফিউমটা একদম বলবো না যে সেফ, CK1 চেয়ে এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। বাট যখন আপনি পারফিউমটা কনসেপ্টটা বুঝবেন, দেখবেন যে সুইটনেস আসতেছে, উডি, লিটল বিট আপনার মানে গ্রিন অ্যাট দ্য বেস, হ্যাঁ, ওয়াটারি, কিন্তু ওপেনিং ইউজটা খুবই চ্যালেঞ্জিং। আমার কাছে মনে হয় এটা আপনার কখনো ট্রাই না করে কেনা উচিত না, এবং কাউকে যদি আপনি গিফট দেন সে যে পছন্দ করবে এমন কোনো গ্যারান্টি নাই। বাট পারফিউমটা খুবই ভালো। এটা শীতকালের ফ্রেশ পারফিউম আমার কাছে মনে হয় লোডেসে ইসিমিয়াক। এটা অনেক ফ্ল্যাঙ্কার আছে, আপনারা ট্রাই করতে পারেন। ফাইনাল যেটা নিয়ে কথা বলবো সেটা সবচেয়ে দামি আজকের। এটার অনেক বটল সাইজ হয়, ছোট্ট থেকে শুরু করে 15 থেকে শুরু করে 5 ml, 15 ml, 50, 100, 200, 300, ইভেন 500 ml থাকতে পারে। এটা হচ্ছে অ্যাকোয়াডিজিও। আপনারা দেখতে পাচ্ছেন 5টা পারফিউমে আজকের ক্লাসিক পারফিউম, মানে এগুলো পুরান দিনের পারফিউম। এখন এগুলোর আসলে বলতে গেলে যে সেই রকম হাইপ আছে আমি বলবো না। এখন মার্কেটে গেলে আপনার কেউ এসে আপনাকে পুশ করবে না যে ভাই এটা নেন অ্যাকোয়াডিজিও, এটা জোস। এখন মানুষ পুশ করে দোকানে গেলে যে লেটেস্ট পারফিউম, নিশ পারফিউম, সব সেলাররাই এটা আমি নোটিস করছি যে এখন ডিজাইনার চেয়ে নিশে ওনারা ঝুঁকছেন বেশি, বিকজ নিশ পারফিউম আনলে লাভ বেশি, প্রফিট মার্জিন বেশি এবং খরচ কম। তো সেদিকে চিন্তা করলে সেলার যদি আমি সেল করতাম, আমিও হয়তো মেবি সেগুলোতেই টার্গেট করতাম যেগুলোতে প্রফিট তাড়াতাড়ি আসে বা ইজি আসে। তো এখন অনেক পারফিউম নিশ, আমি বলবো না যে সবই ভালো সবই খারাপ, সব জায়গাতেই ভালো খারাপ আছে। ওকে, একদম বাজেট পারফিউমে যে সব ভালো হয় তা না। হ্যাঁ, তো আপনারা যদি দেখেন কিছু কিছু পারফিউম আসলে আমি রেকমেন্ড করি, যে অ্যাকোয়াডিজিওটা এখন রেকমেন্ড করি কেন, এই পারফিউমটা লংজিভিটি মেবি ডানিল ডিজায়ারের চেয়ে কম। হ্যাঁ, এটা আমি ধরেন 3 ঘন্টা 3.5 ঘন্টা এর উপর আমি পাই না। প্রফুমো যেটা ছিল বা এসেন্সা যেটা আছে, অন্য যে ফ্ল্যাঙ্কারগুলো অনেকগুলো ভালো থাকে। যেমন প্রফিউমোটা আমি মেবি 6-7 ঘন্টা পাইতাম। তারপরে স্পেশাল ব্লেন্ড যেটা ছিল আমার সবই, আমি এলেনে সব রিভিউ করছি, এবং আমার কাছে মনে হয় অ্যাকোয়াডিজির সবচেয়ে উইক ভার্সন হচ্ছে এটা। হ্যাঁ, কিন্তু স্মেলের দিক দিয়ে বলতে গেলে এটা এখনো রাজা, কারণ এটার উপর বেস করে বাকিগুলো বানানো হয়েছে। এটা হচ্ছে অ্যাকোয়াটিক ফ্লোরাল, জাস্ট লাইক CK1। হ্যাঁ, তো আমি বলবো CK1, লুডিসে, ডলচে এন্ড গাবানা লাইট ব্লু ফর ম্যান, ওগুলোর সঙ্গে অনেক মিল আছে, বাট এটার মধ্যে একটু স্পাইসি কিক থাকে। স্পাইসটা ম্যাসকুলিনিটি দেয়, যেটা CK1 চেয়ে একটু বেশি মানে পুরুষালী বলতে এটা বোঝায়। এটা খুব ম্যানলি একটা সেন্ট। এটা আপনার যখন রিলিজ হয় তখন মানুষ অ্যাকোয়াডিজিও এমন লাগাইতো, মানে চার দিয়ে গেলে আপনি এই পারফিউম স্মেল পাবেন। যে বড় লোক ছিল, পয়সাওয়ালার পোলাপান কিংবা একটু যারা ভালো ফ্যামিলির, তারা এই পারফিউম ইউজ করতো, তারা ডেনিম জিন্স ইউজ করতো, আপনার যা জুতা ইউজ করতো ব্র্যান্ডেড। তো যা আমাদের ফ্রেন্ড সার্কেল ছিল আমি দেখছি অনেকেই ইউজ করতে, যাদের ধরেন বাবার একটু ভালো চাকরি করতো বা বিজনেসম্যান ছিল, তাদেরকে তারা বিদেশ থেকে নিয়ে যেত। তো আমরা তো ছিলাম মিডল ক্লাস, আমরা তো দামি পারফিউম কখনো অ্যাফোর্ড করতে পারতাম না, আমরা বডি স্প্রে লাগাইতাম। তো লজ্জার কিছু নাই। যেমন আমার কাছে আমার মনে আছে এক্স, আমরা অনেক এক্স ইউজ করছি। তারপর আরও অনেক পারফিউমের বডি স্প্রে ছিল, আমরা ইউজ করি টেনিম, তারপর হচ্ছে জিলেট। তো আমাদেরকে ওই ছোটো থাকার সময় আমাদের কেউ পারফিউম গিফট করতো, আমাদেরকে বডি স্প্রে দিত, কিংবা ধরেন এমন পারফিউম দিয়ে যেগুলো নাম আমরা শুনি নাই। তো এই পারফিউমটা যখন বড় হই, মানে আমরা যখন মানে প্রফেশনাল লাইফে ঢুকি বা সামথিং, এটা আমরা মনে হয় যে মানে আপনার $100 মধ্যে পাওয়া যায়। এগুলো আপনার বড় বোতলের দাম
মানে যত বড় কিনবেন তত বেশি প্রফিট, মানে আপনার লাভ, ভ্যালিউ। তো এই পারফিউমটা ম্যাসকেলিন অ্যাকোয়াটিক স্পাইসি ফ্লোরাল। না, পারফিউমটা ভালো লাগে, অনেক ভালো লাগে, ডেফিনেটলি অনেক পুরোনো দিনের কথা মনে করায় দেয়। বাট আমি যদি বলেন এটা হচ্ছে, আমি বলবো যে আপনারা পারফিউমটা নিতে পারেন, আমার এখানে পারফিউমটা আছে, পারফিউমটা নিতে পারেন আরও বেশি মডার্ন। বাট আপনারা যদি ওল্ড স্কুল ক্লাসিক নিতে চান, আমি বলবো অরিজিনালটার উপরে কোনো স্মেল নাই, এইটা এবং এসেন্সা দুইটাই বেস্ট। তো এছাড়া একটা হচ্ছে আপনাদের সাজেশন দিতে পারি, যদি এটা আপনার অ্যাফোর্ডেবল মনে না হয়, আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে পেরিয়ালিস 360 ডিগ্রি রেড আছে, এই পারফিউমটা নিতে পারেন। এটার একটা ভালো ক্লোন সবাই জানে এবং এটা পারফরমেন্স এটা হচ্ছে অনেক ভালো, বাট অনেক বেশি সিনথেটিক। তো এগুলো হচ্ছে আজকে পারফিউম রিভিউ। তো আজকে কিছু জিনিস মানে লেখছি, এগুলো নিয়ে কথা বলবো। তো এই পর্যন্ত পারফিউম রিভিউ আছে, এরপর আপনার চাইলে স্কিপ করতে পারেন ভিডিও। আগের ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আপনাদের মতামতের জন্য ধন্যবাদ। আপনারা আপনাদের জানাতে পারেন, আপনার মতামত জানাতে পারেন যে ভালো লাগে না, কিংবা এগ্রি করি কি করি না, বাট আমাদের এগুলো চেঞ্জ হওয়া দরকার। কারণ আমাদের ধরেন 1 জন 2 জন 5 জন এভাবেই তো মানে বিন্দু বিন্দু জল থেকে সিন্ধু হয়। তো আমার কাছে মনে হয় যে আপনারা যদি অ্যাকচুয়ালি চান, আপনারা দেশ বদলাইতে পারবেন। আমরা এখন সবচেয়ে বড় কথা ছোট ছোট জিনিস দিয়ে শুরু করতে হবে, কারণ আমাদের 71 থেকে শুরু করে এখন পর্যন্ত দেশটা আসলে অনেক বয়স হয়েছে, 50 বছরের উপরে। তো এর মধ্যে অনেক জেনারেশন আসছে, অনেক কিছু ভালো খারাপ মিলায় আমার দেশ আসলে এমন একটা জায়গায় চলে গেছে, ভালো হচ্ছে খারাপ জিনিসগুলো এখন বেশি চোখে পড়ে। তো একটা জিনিস, ফার্স্ট জিনিস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমাদের লজ্জা। হ্যাঁ, আমি জানি না কতগুলো আমি টপিক লিখছি, হচ্ছে গিয়ে 9টা 7টা টপিক লিখছি। প্রথম জিনিস হচ্ছে লজ্জা। আমাদের কিছু লজ্জা আছে। লজ্জা বলতে কি, আগে বলতো মানুষ, একটা কথা ছিল ছোটবেলায় শুনতাম, লজ্জা হচ্ছে নারীর ভূষণ। তো এগুলো ছোটবেলায় অনেক কিছুই পড়ছি, অনেক কিছু মানুষ বলতো, থাকে না ছোটবেলা আপনি শুনছেন যে এই চিল্লাগাটা লবণ লাগাই দিব, এগুলো ছিল ছোটবেলা আমরা শুনতাম। তারপরে আমরা ছোটবেলায় টিভি ছিল, বিটিভিতে আমরা দেখতাম কি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতো, শুভেচ্ছা। তো ওই সময় বিটিভির উপর আমরা ডিপেন্ডেন্ট ছিলাম। আমরা হুমায়ুন আহমেদ নাটক দেখতাম, ইমদাদুল হক মিলনের নাটক দেখতাম। ধরেন ফ্রাইডেতে আমাদের একটা ইংলিশ সিনেমা দেখাইতে হতো, হ্যাঁ, মুভি অফ দ্য উইক দেখাইতো, তো ওইটা দেখতাম। তারপর ম্যাকগাইভার, এগুলো হচ্ছে আমাদের 80s 90s কিডসদের সময়। এরপরে ওই সময় কোনো মোবাইল ফোন ছিল না, ওই সময় ঘুরে ঘুরে তারের ফোন ছিল, ওই যে আপনার এভাবে ডায়াল করে এই ফোন সময় ছিল। তো আমাদের সময়টা খুব সিম্পল ছিল, আমাদের সময় যারা আগে ছিলেন তাদের সময় আরও সিম্পল ছিল। তো আমরা স্বাধীনতার 10 বছর পরের জেনারেশন। তো আমাদের পরে যারাই আসছে, আমরা সব সময় চিন্তা করি কি যে আমাদের সময়টাই বেস্ট, এবং আমরা বলি যে আমরাই বেস্ট, আমাদের পরে যারা আসছে ওরা আসলে খুব বেশি লাকি না, ওরা আসলে ভালো না, ওরা আসলে এরকম। আগে জেনারেশন চিন্তা করতো আমাদের যে ভাই ওই পরে যারা জেনারেশন বকে যাওয়া, হ্যাঁ, মাদক খায়, এই খায় ওই খায়। তো সময়ের সাথে সাথে সবাই এরকম ফিল করে তার এরাটাই বেস্ট। বাট কিছু জিনিস ওই দিক দিয়ে সত্যি, বা কিছু জিনিস সত্যি না। যেমন টেকনোলজির দিক দিয়ে পৃথিবী অনেক আগায় গেছে। টেকনোলজি কীভাবে ইউজ করবেন সেটা হচ্ছে মানুষের উপর। কেউ ভালোভাবে ইউজ করে, কেউ খারাপভাবে ইউজ করে, কেউ মানে ওই যে ধরেন থাকে না যে এখন আমাদের একটা সময় আসছে যে আমরা ইউটিউবিং করি বা প্ল্যাটফর্মগুলোতে আপনারা আর্ন করতে পারেন। অনেকে ভালো কন্টেন্ট বানায়, অনেকে থার্ড ক্লাস কন্টেন্ট বানায়, যেগুলো আপনার আসলে দেখার মতো না। তো আমি লজ্জার কথা কেন বললাম, দেখেন মাঝে মাঝে টিভি থেকে, আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি টিভিতে গেছেন, একটা ভুল কিছু বলে ফেলছেন, হ্যাঁ, আপনি এমন কিছু বলে ফেললেন যেটা হচ্ছে যে শুনতে মানে শ্রুতি কটু লাগে, আপনার শুনতে খারাপ লাগে, এবং আপনি বলে ফেলে হয়তো ভুলে বলছেন। হ্যাঁ, বলে ফেললে এটা ফাইন, আপনি ভুল থেকে শুধরাবেন, আপনি জানেন না বা শিখবেন। ভুলে কোনো লজ্জা নাই, ভুল হইতেই পারে মানুষের, বাট আপনি এটাকে আপনি গর্বের সঙ্গে মানে বললেন না যে আমি টিভিতে দেখছি, অনেকে স্বীকার করে না। আমি একবার শুনলাম যে আমি সিঙ্গেল, একটা মেয়ে বললো, হ্যাঁ, তাদেরকে পার্সোনালি বলতে না, তার ছোটো বয়সে হইতে পারে, তারা ওরকম ফ্যামিলি থেকে আসে নাই, কিন্তু অনেকে আছে গর্বের সঙ্গে এমন কিছু বলে যে ওই ফুডাপি নামে একটা মেয়ে ছিল, হ্যাঁ, সে তার টাকা নিয়ে খুব গর্ব, জানে মাসে আমি 10 লাখ 20 লাখ কামাই, তুমি জানো আমি তবে চেলি করতে পারি। এগুলো আসলে মানে আপনারা জানেন এগুলো আসলে বলার কিছু না, বা মানে লজ্জার। আর কিছু একটা জিনিস কাহিনী, আর দু একটা এক্সাম্পল দিই। আমাদের এক অ্যাক্ট্রেস আছেন, পুরনো নাটক করতেন, রুনা খান, নাম ধরেই বলতেছি। ওনাকে আমার খুব ভালো লাগতো। ওনার নাটক যখন দেখতাম আগে, খুব মানে সিসিমপুর, তারপর আর মানে ফ্যামিলি নাটক যেগুলো, এখন তো নাটক আর দেখার মতো নাই, মুখের ভাষা এবং মানে নাটকে যা দেখানো হয় এগুলো আপনি বসে ফ্যামিলির সাথে দেখতে পারবেন না। তো এই মহিলা একটা সময় খুব ভালো, মানে ওনার মানে অ্যাক্টিং স্কিল ভালো এবং ওনার পার্সোনালিটি ভালো, উনি মানে গুণী অভিনেত্রী। বাট আপনি একটা সময় দেখেন ট্রেন্ডটা এখন এমনভাবে চেঞ্জ হইতেছে, লজ্জার কাহিনী বলতে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও ট্রেন্ডটা এখন কি, আপনারা যখন আগে হিন্দি সিনেমা দেখতেন, হ্যাঁ, হিন্দি সিনেমা দেখতেন, কি দেখতেন, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, পারদেশ, পারফিউম বলছি, মুভিগুলো ফ্যামিলির সাথে বসে দেখলেও মানে কিছু কিছু দু একটা সিন ছাড়া ম্যাক্সিমাম মুভি আপনার ফ্যামিলি মুভি বলতে পারতেন। হ্যাঁ, ইভেন দিল তো পাগল হ্যায়, আপনি স্বদেশ আমার খুব ফেভারিট ফিল্ম। তো অনেক ভালো ভালো ফিল্ম আছে। তো কিপ সেইং পারফিউম, আচ্ছা পারফিউম না,
মুভির ট্রেন্ডটা কি ছিল? সুন্দর মিউজিক হইতো, ভালো স্টোরি থাকতো, ধুমধাম মারামারি থাকতো। তো সব মিলে একটা ইন্টারেস্টিং, বারবার মুভিটা দেখা যেত। বিরাসাত খুব ভালো একটা মুভি, রোজা খুব ভালো একটা মুভি, বম্বে খুব ভালো মুভি। আমি অনেক মুভি দেখছি, আমি মুভি বাফ ছিলাম, হিন্দি ইংলিশ এখন তেমন দেখা হয় না। বাট মুভিগুলোর একটা মানে প্রত্যেকটা ক্যারেক্টার, অ্যাক্টর অ্যাক্ট্রেসের একটা পার্সোনালিটি ছিল। মাধুরী দীক্ষিত, জয়ী চাওলা, কাজল, হ্যাঁ, তাবু, এদেরকে যখন আপনি মনীষা কৈরালা, হ্যাঁ, তারা বিভিন্ন রকমের সিন করছে, যে ধরেন তারাও একটু স্পাইসি, একটু সেক্সি মুভি গান টান করছে, বাট তাদের ফোকাসটা কিন্তু ওইটা দিয়ে না। তাদের ফোকাসটা ছিল কি, একটা ভালো মুভি করবো যেটা দিয়ে আমাকে মানুষ 10 বছর 20 বছর পরে মনে রাখবে। মীনা কুমারী, হ্যাঁ, ওই আগের দিনের অ্যাক্ট্রেস যারা ছিলেন, হ্যাঁ। তো মানুষের পার্সোনালিটি যেন মানুষকে মনে রাখতো, এবং তাদের এডুকেশন লেভেল, মাধুরী দীক্ষিত বই পড়তো তার মুভির মাঝখানে মাঝখানে ব্রেকের সময়, এবং বোঝা যায় মানুষের আসলে পার্সোনালিটি কত স্ট্রং ছিল। এখন এরপরে যখন চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, একটু এই কারিনা কাপুরের এরা আসছে, তাদের মধ্যে ছিল ভালো খারাপ মিলায়, মোটামুটি বলতে গেলে ভালো মুভিও তাদের আসছে এবং ফালতু মুভিও আসছে। বাট একটা ট্রেন্ড এখন এসে পড়ছে এরকম, যে কোভিডের পর আমি দেখতেছি সবই হচ্ছে আইটেম সং। আপনারা বুঝতে পারছেন যে আইটেম সং, যে যত বেশি আইটেম সং করবে, এই যে নাম কি এর, এই যে সাউথ ইন্ডিয়ান যে একটা তামান্না ভাটিয়া, তার কাজই হচ্ছে কি, এই যে আপনার শরীর দেখায় নাচানাচি, ওই ঝাঁকাবে, গানগুলি হচ্ছে বেসুরা, মানে গানের মধ্যে হচ্ছে সুরসুরি দেওয়া। এটা তারা মানায় ফেলছে, এবং এই ধরনের গান যারাই করে, এই ধরনের আইটেম সং, তারাই হিট, এক গান দিয়ে হিট। আপনারা অ্যানিমাল মুভি দেখছেন, ওই যে তৃপ্তি রিমরি, তার কি নাম, সে এর আগে অত বেশি হিট হয় না, সে কিন্তু ভালো অ্যাক্ট্রেস, আমি তার যতদূর জানি তার আগের মুভিগুলো ভালো, এবং সে ভালো ডিসেন্ট অ্যাক্টিং করে অ্যাকসেপ্টেন্স পায় নাই। এখন এগুলো ইন্ডিয়ান অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলছে যে ভাই দেখেন, এই যে এরা এসব করছে, এখন এসব যত চিপ হবে, যত শরীর বেচবে, যত শরীর দেখাবে, তত বেশি আর্নিং এবং তত বেশি হিট। এই হিট কি আসলে হিট? না, আমার কাছে মনে হয় না। অনেকে আছেন বলবেন যে হয়তো না ভাই আপনি এরকম দুই স্ট্যান্ডার্ড, আমার কাছে আমি বলবো না ভাই, অ্যাজ এ ম্যান, মানে আপনি যদি বলেন যে ভাই এইসব ভালো লাগে না, মিথ্যা কথা বলতেছেন। দেখতে ভালো লাগে, সবাই লুকায় লুকায় দেখেন। তো নোরা ফাতেহিকে যারা দেখেন, কেউ এসে যদি সামনে বলে নোরা ফাতেহি একদম যখন ভালো লাগে না, আমি এটা বলি না, ভাল লাগে না, কখনোই বলি না। বাট এই যে পুরা থিমটা, এই যে আপনার তাদের আসলে মেইন সানি লিওনি একটা ইন্ডিয়াতে কেমনে স্টার হয়, তার পেশা কি, পেশা নিয়ে তার ডিফারেন্ট ইয়ে হইতে পারে, সবাই সানি লিওনি চিনেন, হ্যাঁ, কিন্তু এরা কি আসলে অ্যাক্ট্রেস? না, আসলে অ্যাক্ট্রেস না। তারা জানে যে ক্রাউডটা এখন, সমাজটা এরকম হয়ে গেছে যে যত নোংরামি, যত চিপনেস, তত বেশি আপনার ভিউ, তত বেশি টাকা। এই জিনিসটা আমাদের কালচারেও হিট হয়েছে, কারণ হিট করছে কেন? আমাদের দেশটা টোটালি, যত কিছু বলেন, আমাদের দেশে নিজস্বতা, স্বকীয়তা বলে কিছু নাই। রাজ্জাক সাহেবরা, কবরী, শাবানা, ববিতা, ওনারা যে মুভি করে গেছেন, আলমগীর স্যার, ওনারা যে মুভি করে গেছেন, ওই মুভির যে কোয়ালিটি বা একটা সময় দেখা একটা আগ্রহ থাকতো, সিরাজউদ্দৌলা, হ্যাঁ, আপনারা যদি মুভিগুলো দেখেন, ওই সময় এখন আর মিল থাকার কথা না, কারণ জেনারেশন চেঞ্জ হচ্ছে ডেফিনেটলি। বাট ভালো কিছুর দিকে কিছু আছে। আপনি দেখেন প্রত্যেকটা অ্যাক্ট্রেস, আমি চোখে লাগে, কারণ আমি যখন স্ক্রোলিং করি ফেসবুকে, এগুলি আসতে থাকে সারাদিন। তো আমার কথা হচ্ছে যে ভাই, মানে আমাদের দেশে রুনা খানের কথা বলতেছিলাম, উনি এখন শুকায়, বুড়ি বয়সে এসে শুকায় টুকায় গিয়ে উনি এখন ভালো, আপনি ওয়েট কমান, স্বাস্থ্য সচেতন হন, খুব ভালো। বাট জয়া আহসান, উনি, পরে কি বাংলাদেশের যতগুলো অ্যাক্ট্রেস, ম্যাক্সিমাম এই শো, হ্যাঁ, এবং তারা এটাকেই মনে করছে আমাদের স্বাধীনতা। আরে ভাই, আপনাকে স্বাধীন হইতে হইলে কি ভাই, আমাদের ছেলেদের দেখেন, আমরা কি ভাই ওই নেংটি পরে হাঁটাহাঁটি করছি, স্বাধীনতা এই করেন, আমরা এরকম চিন্তা করি না। তো ছেলে মেয়ে কম্পেয়ার করতেছি না, বাট এই যে মেন্টালিটি, যত দেখাবো তত ইজি টাকা, যত কক্সবাজার ট্রিপ দিব তত আইফোন, তাই না? এটাই তো এখন আপনাদের মানে আমাদের এখন দেশের একটা কালচার, তাই না? এখন আমাদের অনেক অ্যাক্ট্রেস বাইরে গিয়ে একেবারে মাই লাভ, এটা আমি সাকসেসফুল, পিয়া বিপাশা, দেখবেন তারা কি এখন করে। তো এগুলো সব আমরা জানি, এমন না যে কেউ প্রেটেন্ড করে না কেউ জানে না, সবই জানেন। তো এই যে আমাদের কি লজ্জা বলে কিছু আছে? আমাদের লজ্জা বলে কিছু নেই। আমাদের যখন কেউ গালি দেয়, আমরা যখন চুরি করে ধরা পড়ে যাই, টিভিতে একটা বেফাস কথা বলি, ইভেন আমি তামিম ইকবালের কথাও বলবো, আমাদের এত বড় স্টার, ভাঙা হাত নিয়ে খেলে দেশকে জিতাইছে, তাই না? আমাদের তো হিরো, মানে সবাই। কিন্তু লজ্জার কাহিনী কি, সাকিব তামিম দুজনই দেশের চেয়ে বড় তাদের পার্সোনাল ইগো, তাদের রাগ, তাদের আমরা অনেক কিছু হয়ে গেছে, আমাদের অনেক টাকা, অনেক পাওয়ার, আমরা সামনে এসে পাওয়ারে আসবো, প্রেসিডেন্ট হবো। আমাদের লজ্জা বলে কিছু নাই। আমাদের সামনে যদি কেউ চোখে আঙ্গুল দিয়ে দেখায় না দেয়, আমরা কখনো কাউকে সরি বলি না। আমাদের অপকর্মের জন্য, বা আমরা যদি পাওয়ার থাকে অ্যাবিউজ করি। থাকেন অনেক জায়গায় যাবেন, আপনি দেখবেন যে আপনার পাওয়ার আছে, আপনি একজন এমপি বা সামথিং, আপনি একজনের ঘর দখল করে নিলেন, আপনি একজন জমি দখল করে নিলেন। এটা এখন মিডিয়াতে আসলেও তাদের কিছু লজ্জা আসে যায় না, তার জেলে গেলেও তার কিছু আসে যায় না। আপনি এক্সপায়ার্ড ওষুধ বেচছেন, কোভিডের আপনার এই যে ডক্টর সাবরিনা এখন যা যা করে, গাড়িতে চড়ে, এই করে।
তার তো টাকা দরকার, কিন্তু এটা খুব নষ্টামি দিক দিয়ে টাকা কামায় আসলে কোনো গর্বের কিছু নাই। এগুলো আপনার মানুষ এখন ওপেনলি লজ্জাশরমহীন। আমি খুব বেশি ইসলামিক না, আমি খুব বেশি এক্সট্রিমিস্ট কোনো ওয়েতে না, আমি চেষ্টা করি মাঝামাঝি থাকার জন্য। বাট আমার কাছে যেটা মনে হয় আমাদের কালচার ধ্বংসের পথে আমরা নিজেরাই দায়ী। তা আমার যদি নিজস্ব লজ্জা না থাকে, আমরা যদি নিজেদেরকে মানে আত্মশুদ্ধি করতে গেলে আপনাকে নিজস্ব একটা ফিল হইতে হবে যে আমি ভুল করছি, রিয়েলাইজ করি, তারপর আমি ইমপ্রুভ করি। আপনি রিয়েলাইজই না করেন, আপনি ইমপ্রুভ করতে পারবেন না। এখানে আমাদের একটা সমস্যা আছে। সেকেন্ড যেটা নিয়ে কথা বলি, আমরা কি কেয়ার করি কিনা। এটা আসলে মানে আমি শুধু মানুষের দিকে আঙ্গুল তুলতেছি তা না, সবার দিকেই আঙ্গুল তুলবো এবং সবাইকে নিয়েই কথা বলতেছি। এটার মধ্যে আমিও হয়তো দায়ী আছি। কেয়ার, ডু ইউ রিয়েলি কেয়ার অ্যাবাউট পিপল? আমরা অনেক সময় বলি না যে ভাই, মানে সোশ্যাল মিডিয়া দেখি, হ্যাঁ আমরা আসলে বিভিন্ন কমেন্ট করি, হা 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 হি 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 করি, মানুষকে ট্রোল করি। মানে থাকতে পারে ভালো খারাপ সব কারণে হইতে পারে, বাট কিছু কিছু সময় কিছু কিছু কমেন্ট বা মানুষের পিছনে লাগা, ধরেন আপনি অনেক সময় থাকে না, মিডিয়া এমনভাবে একটা মানুষের পিছনে লাগে তার ক্যারিয়ার শেষে মরে যাওয়া পর্যন্ত তার থামাথামি করে না। এবং মানুষ মরে গেলে আসলে এখন আসলে মানুষের গায়ে লাগে না, মানুষ তো মরবেই, মানুষ পচনশীল মরণশীল, তাই না? বাট আপনি একটা মানুষকে ক্যারিয়ার শেষ করে দিলেন, আপনি তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করলেন। যেমন একটা এক্সাম্পল দিই, জুলাইয়ের যে বিপ্লব, এখানে হয়তো সবার মানে ফিলিং সেম না, সবাই তো একদল করে না বা এক ধরনের সেন্টিমেন্ট না। কেউ কেউ এখন আওয়ামী লীগ করে, কেউ কেউ বিএনপি করে, কেউ জামাত করে, জাতীয় পার্টি করে। বাট চোখের সামনে আপনি দেখতেছেন একটা অন্যায় হইতেছে। এখন আমরা যেভাবে দল কানা, আমরা সেভাবে কিন্তু দেশ কানা না। এবং আমরা সেভাবে কোনোভাবেই, ধরেন ফ্যামিলির বাবা মা তার জানে তাদের ছেলে মেয়ে খারাপ, তারা রাস্তায় গাড়ি উঠায় মানুষের উপর উঠাই দিচ্ছে, মানুষ মেরে ফেলছে, তারপর তারা বলবে আমার ছেলে যদি ক্যারিয়ার রুইন হয়ে যায়, কত টাকা লাগবে, আমি এটা ইয়ে করে দিব, সেটেল করে দিব। যেমন 300 ফিটে একটা অ্যাক্সিডেন্ট হলো, আমি এক্সাম্পল না দিলে আপনারা বুঝবেন না। 300 ফিটে কদিন আগে বা লাস্ট মাসে বুয়েটের একটা ছাত্রকে চাপা দিয়ে একটা গাড়ি মেরে ফেলছে। সেখানে সেনা অফিসারের ছেলে ছিল ড্রাঙ্ক, এবং তাদের সঙ্গে তার ফ্রেন্ড ছিল, তারা রেকলেস ড্রাইভিং করছিল, ডেফিনেট রেসিং করে, বা এই স্পিড ছাড়া মানুষের অ্যাক্সিডেন্ট হয় না। তো মানুষকে উড়াই দিয়ে মেরে ফেলে বলছে, তার মায়ের যে রিয়াকশান দেখতেন, আমার ছেলে তো ভাই, তার ব্রাইট ফিউচার, তাকে তো আমরা মিডিয়াতে আনতে পারি না। এই ধরনের বাবা মা, হ্যাঁ, তাদেরও হয়তো আগের যারা বাবা মা ছিল, এই মায়ের যারা মা ছিল, তারাও এরকম প্রকৃতির ছিল। এবং যখন আপনি কেয়ার না করেন যে ফ্যামিলি জাহান্নামে যা, পোলার একটা আইফোন ধরাই দেই, একটা গাড়ি দিয়ে দেই, আমার কাজ শেষ। হ্যাঁ, আপনার ডেফিনেটলি ছেলেপেলেকে তো আপনার দিতে হবে, হ্যাঁ আপনার সামর্থ্য মতোই আপনি দেবেন, গাড়ি দিতে পারেন তার সুবিধার জন্য, পড়ালেখার জন্য, বা মানে লাইফের ইজি গোয়িং আপনার যদি অ্যাফোর্ডেবলি থাকে আপনি দেন, সমস্যা নেই। বাট একই সঙ্গে যদি মনে করেন এটাই ইনাফ, এটাই নাফ না। আপনারা দেখবেন অনেক ছেলে পেলে এখন মানসিকভাবে সুস্থ না। অনেক মানুষের, আমি এটাকে আপনার পার্সোনালি নিয়ে না যে আমি আপনাকে কটাক্ষ করে বলতেছি, যে আপনারা দেখবেন যে কিছু কিছু ছেলে পেলে স্পেশাল নিড হয় না, অনেকের বাচ্চা হয়। যেমন আমি এক্সাম্পল দিই যে মাইলসের হামিনা আহমেদের ওয়াইফ, হ্যাঁ উনি সিঙ্গার মোস্ট প্রবাবলি, এবং ওনার অনেক বড় ফ্যান ছিলাম। ওর নাম কি, যে সিঙ্গারের নাম কি, আহা আখি আলমগীর, ওনার নাম কি, যাই হোক বুঝতে পারছেন কার কথা বলছি। তো ওনার দুইটা বেবি হয়, দুইটাই হচ্ছে মানে স্পেশাল নিড চাইল্ড, এবং চিন্তা করেন তার লাইফ কত ডিফিকাল্ট। তারপরেও তারা মানে ফ্যামিলির জন্য স্যাক্রিফাইস করে মিডিয়া থেকে সরে আসছে। ওনার নামটা কি, নামটা ভুলে গেলাম, যাই হোক আপনারা জানেন। তো অনেকে কেয়ারটা করে না, তারা জানে যে এটা ভালো একটা কাজ হচ্ছে না, তারা মিডিয়ার জন্য, নিজে ফোকাস থাকার জন্য যে কোনো কিছু দরকার তারা করবে। আপনার চলচ্চিত্র সাইট দেখেন, যেখানে দেখেন। তো আসলে কি কেউ কাউকে নিয়ে কেয়ার করে? আপনারা তাহসান এর নিয়ে কথা বলছেন, মিথিলা নিয়ে কথা বলছেন, আমিও লিখি, বাট আমার কথা হচ্ছে কি ভাই, মানুষের পার্সোনাল লাইফ নিয়ে আসলে কথা বলার আমরা তখনই বলি যখন কেউ সেলিব্রিটি হয়। বাট সত্যিকার অর্থে তাদের সবারই, রুনা খান বলেন, তাহসানদের বলেন, তাদের বাচ্চা আছে, তারা দেখছে তাদের বাপ মা কী করতেছে এবং তার মা কী করছে, বা যেই যেটা করুক, তারা কিছু তাদের চাইল্ডের প্রতি কেয়ারিং মনে হয় না, এবং তাদের বাচ্চারা তো এগুলো দেখে ভালো কিছু শিখবে না। তো আপনার ভালো একটা মানে কি বলবো, যে হেলদি একটা এনভায়রনমেন্ট বাসায় ক্রিয়েট করতে হবে, যেখানে আপনার বাবা মা আছে, যাদের বাবা মার মধ্যে ধরেন ছাঁচড়ি হয়ে গেছে, তাদের ছেলেমেয়েরা আসলে কখনোই নর্মাল লাইফ লিভ করতে পারে, এবং তাদের ছোটোবেলা থেকে একটা ডিফারেন্ট মানে ভাবে গড়ে ওঠা হয়। এখন ধরেন আপনার বাসায় সারাক্ষণ ঝগড়াঝাটি, মারামারি, তারপরে বাপ হচ্ছে চুরি বা ঘুষখোর, হ্যাঁ সে খারাপ রাজনৈতিক নেতা, একে পিটায় ওকে উঠায় নেয়, এগুলো দেখে তার ছেলে মেয়েগুলি শিখবে, তারা রেকলেস হবে, তারা এরকম খামান্ড হয়ে যাবে যে ভাই আমার বাপ মা এরকম, তুই জানোস আমার বাপকে, এরকম করে করে মানুষের উপর নির্যাতন করবে, বা ধরেন অন্যায়ভাবে মানুষের উপরে জিনিস চাপাই দিবে। তো আমরা যদি কেয়ার করতে না শিখি, আমরা যদি মানে জানি যে আমার ছেলে হ্যাঁ অন্যায় করছে, এখানে আপনার শাসন করতে হবে। আপনি শাসন না করেন, আপনি আরও তাকে লাই দেন, মাথায় উঠান যে ভাই তুমি এরকম, তুই এরকম করতে পারো, কোনো সমস্যা, আমি তো আসি পিছিয়ে, তাই না, জেল থেকে আমি ছাড়াই আনবো, বাট আমি কোনো লজ্জিত হব না। আপনার ছেলে মেয়ের নষ্ট করার কারিগর আপনার নিজেরা। ওকে, 3 নম্বর যেটা নিয়ে কথা বলবো, যে ওয়াজ দ্যাট আমি নিজের হাতের লেখা মাঝে নিজে পড়তে পারি না, আমার নিজে দিয়ে কোনো তাকাই না, এটা আমি অলরেডি বলছি, তো এটা নিয়ে আর বলার দরকার নেই। 4 নম্বর, ডিভাইড।
আমরা কতভাবে মানে আমাদের ডিভাইডেড। তো কানিজ সুবর্ণা, হ্যাঁ, হামিন আহমেদের ওয়াইফের নাম কানিজ সুবর্ণা, আমার ফেভারিট শিল্পী, এবং আমার বাংলাদেশে অনেক শিল্পীদের মধ্যে ওনাকে আমার খুব ভালো লাগে। তো আমার ন্যান্সিকেও খুব ভালো লাগে। তো বেসিক্যালি হচ্ছে যে ডিভাইড শুধু আমার দেশে না, আমাদের চারদিকে পৃথিবীতে বিভিন্ন ধরনের ডিভিশন আছে। ডিভিশনটা কীরকম? একটা হচ্ছে ধর্মীয়, একটা হচ্ছে জাতিগত, চামড়ার রং, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কোন কালচার, আপনি কোন কন্টিনজেন্টের। তো আমরা অনেক কিছু জানি না, আমাদের শিক্ষার অনেক অভাব আছে। আমরা কোনো একটা দেশে যাই নাই, আমরা জেনারেলাইজ করে নিলাম যে ওই দেশের সব খারাপ। আমরা বলি না যে ওই ইন্ডিয়ার সব খারাপ, ওরা 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 এরকম। মাঝে মাঝে আমরা লিখি, আমি নিজেও মাঝে রাগ হয়ে গেলে আমি জিনিস দিয়ে রাগ কন্ট্রোল করতে পারি না, যে যখন মানে আমাদের ক্রিকেটের পেজে এসে কলকাতার ভাইরা উল্টাপাল্টা লেখে, তো আমরাও কম যাই না, আমরা সবাই মারামারিতে ব্যস্ত। তো ইন্ডিয়ার মধ্যে আবার হিন্দু মুসলিম আছে না, যে যারা একটু বড়, যেমন আমাদের দেশে আমরা মুসলিম প্রধান, যেখানে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন বা পাহাড় উপজাতি যারা আছেন, তারা হচ্ছেন যে আমরা বলি হচ্ছে ওনারা মাইনরিটি। আমি কখনো এটা ফিল করি না। আমাদের দেশে মাইনরিটি কিসের জন্য হবে? আমাদের দেশে সবাই সমান হবে। এবং যারা পাহাড়ে থাকেন, যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের কখনো এরকম বলা উচিত না যে আমরা হিন্দু, তাদের বলা উচিত আমরা বাংলাদেশি। তো এটা উচিত কেন বলছি? বিকজ আপনার এই দেশের নাগরিক, এই দেশের পাসপোর্ট, আপনাদের এই ভাষায় কথা বলেন, এখানেই থাকেন, খান, হ্যাঁ, এই দেশকে আপনার নিজের মনে করতে হবে। আপনি যদি এখন মনে করেন যে আমি যেহেতু হিন্দু, আমার দেশ ইন্ডিয়া, এরকম মনে করা উচিত না। ইন্ডিয়ায় থেকে যদি কেউ মুসলিম মনে করে যে বাংলাদেশ আমার দেশ, এটা উচিত না। যেই দেশ আপনার খাওয়াচ্ছে পড়াচ্ছে, সেই দেশের প্রতি আপনার লয়্যালটি থাকতে হবে। এখন আমরা ডিভিশন কীভাবে ক্রিয়েট করি? যে ওরা হচ্ছে যে গরুর মাংস খায় না, আমরা শুয়োরের মাংস খাই না, তাই না? কথার কথা এভাবে তো চিন্তা করি। বাট আইডিয়ালি একটা দেশে যখন বিভিন্ন ধরনের ধর্ম থাকে বা অন্যান্য ধর্ম বা কালচার থাকে, আপনি তাদের সঙ্গে মারামারি না করে, যারা মাইনরিটি মনে করছেন আপনি, যারা কম নাম্বার, তাদেরকে আপনি উল্টা নিজে আগায় গিয়ে প্রোটেক্ট করবেন, যে ভাই ওরা আমার ভাই, হ্যাঁ, ওদেরকে আমরা সবসময় সম্মান দিব, তাদেরকে ভালোবাসা দিব, যাতে তারা কখন ফিল না করে এটা আমার দেশ না, তাই না? কিন্তু আমরা এটা করি না। আমরা সবসময় রাজনৈতিক দল যা বুঝায়, হ্যাঁ, আসছে রাগায় দিল, আমরা একটা জিনিস পোস্ট করলাম, গিয়ে একটা মসজিদ পুরাই দিলাম, মন্দির পুরাই দিলাম। এই যে এক্সট্রিমিজম, এগুলো কি আপনার ধর্ম আপনাকে অ্যালাউ করে? এগুলোকে ধর্ম আপনাকে শেখায়? আপনারা নিজেরা কোনোদিন কিছু শিখেন না। মানুষ আপনাকে ব্রেন ওয়াশ করে, আপনার সেই ব্রেন ওয়াশের সঙ্গে গিয়ে এমন এমন কাজ করেন, যেটা হচ্ছে যে আপনার দেখায় দেয়, চোখে আঙুল দিয়ে দেখায় দেয় আমরা আসলে বিভক্ত, জাতি হিসাবে বিভক্ত। আমরা কখনো, এই দেখেন আমাদের বাংলাদেশের ফুটবল টিম মেয়েদের, আমি আমার সেন্টিমেন্ট বলছি, আপনি ডিফারেন্ট ফিল করতে পারেন। কল্পনা চাকমা, যেই মেয়েগুলো খেলতেছে, সাফ জয় করে নিয়ে আসছে, ইন্ডিয়াকে হারায়, পাকিস্তানকে হারায়, ভুটানকে হারায়, ওদের কি সম্মান আমরা দিতে পারি? ওরা প্রত্যেকদিন এসে ইন্টারভিউতে বলে যে আমরা কোনোদিন কিছু প্রমিস মতো পাই নাই। আমাদের সালাউদ্দিন সাহেবরা সারাদিন মদ খাবে, চোখের মধ্যে ঢুলঢুল ভাব, বড় বড় কথা, আরে ভাই আমি তো এই পর্যন্তই, এতটুকু আপনারা করতে পারেন। লজ্জা শরম কিচ্ছু না। পৃথিবীর সামনে আপনাদের সবাই জানে যে বিপিএলে, আমি বললাম কদিন আগে, রাজশাহী টাকা দিতে পারে নাই, 50% টাকা দেওয়ার কথা 25% দিছে নাকি লাস্টে, প্রতিবাদ হওয়ার পরে। তো আপনি বিদেশের লোকজন এসে দেখতেছেন আমার দেশের খাসলত আসলে কীরকম। বিপিএল কি? বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আপনারা বুঝতে পারবেন কোন জায়গা থেকে কোন জিনিস অ্যারেঞ্জ করতেছেন বা ওইটা আসলে ওয়েটটা কত। আপনি যদি লোকাল প্রিমিয়াম ডিভিশন খেলেন বা থার্ড ডিভিশন, এগুলোতে হইতে পারে সারাক্ষণই এই যে চিটিং, ম্যাচ ফিক্সিং, এই যে ক্লাবগুলো আমাদের বাংলাদেশে ক্রিকেট শেষ করে দিচ্ছে, তারা বসে বসে টাকা নিয়ে, ওই পাওয়ার নিয়ে তারাই আটকে রাখবে। একটা মাঠ খেলা হবে আবাহনীর, মানে ধানমন্ডির মাঠ, এখানে ধানমন্ডি সোসাইটির নাম নিয়ে কয়েক লোকজনই ভিআইপি, তারাই খেলবে। এই মাঠে আর বাচ্চারা ঢুকতে পারবে না, কেউ ঢুকতে পারবে না। তো সারা দেশে এত ট্যালেন্ট আছে, আমরা ভালো প্লেয়ার পাই না। আমাদের সেই ঘুরে ফিরে সেই ওই 3 জনের মধ্যেই থাকতে হয়। হ্যাঁ, আমাদের লিটন দাস না খেলে মাথা নষ্ট হয়ে যায়, আর কে খেলবে, তাই না? আমাদের দেশে এই ট্যালেন্টের অভাব আছে। আপনার মনে হয় রাস্তার কোনায় কোনায় ট্যালেন্ট আছে, ট্যালেন্টগুলোকে আপনার উঠতে দিবেন না। কারণ কেউ যদি আপনার দল না করে, আপনার পা না চাটে, কেউ যদি আপনার সাথে ভাই ভাই না করে, আপনার বহির সঙ্গে চা না খায়, আপনার পরিবারের কেউ না হয়, আপনি তাই খেলতে নিবেন না। এটাই হচ্ছে আমাদের মানে নেচার। ডিভাইড হচ্ছে এরকম। ফারুক সাহেবের কথা বললাম, ফারুক ভাই আমরা সবসময় চাইছি যে পাপন যাক, পাপনের কত গালি দিছি, পাপন এইটা, পাপন ওইটা। পাপন সাহেব যাওয়ার পরে আমাদের বিসিবির অবস্থা স্টিল সেম, নিজেদের মধ্যে মারামারি, ফাহিম স্যার ফারুকের মধ্যে মারামারি। এখন ফারুক সাহেব বলে যে আপনি প্রেসিডেন্ট হন, এটাই করেন। দম্ব এসে পড়ছে, তামিম ইকবাল কেন দম্ব এসে পড়ছে, এই 26 জনের পিছিয়ে ঢুকাই দিব, ওই অ্যালেক্সেস তোর দিব একেবারে ঘুষা মাইরা শেষ করে কে। হ্যাঁ, তো সারাক্ষণই আসলে কি রিয়েলিটি এরকম হওয়া উচিত ছিল? ডিভিশন দেখেন, ক্রিকেট টিমের মধ্যে সাকিব তামিমের কি মারামারি করার দরকার ছিল? তারা যদি একসঙ্গে থাকতো, আমাদের টিম কই থাকতো? আমাদের এখন আলাদা হওয়ার কারণে টিম কোথায়, তাই না? আলটিমেট ক্ষতি হচ্ছে দেশের। এগুলো আপনারা কেউ বুঝেন না। আপনারা এই সব সময় যে এই তুই ফকির নির্বাচা, এই আমি বড় লোক, এটা আমাদের মধ্যে অনেক সময় আছে। বাট একই সঙ্গে আমাদের মানে সবচেয়ে অন্যায় যেটা, সেটা হচ্ছে যে মানে যে পাওয়ারে থাকে, হ্যাঁ, তারা তাদের মতো করে এয়ারপোর্টের নাম বদলাও, ব্রিজের নাম বদলাও, এগুলিই করে।
দেশের মানুষ খাইতে পারছে কি পারতেছে না, মানুষ কোথায় আছে, মানুষের কৃষকদের দুঃখ। আপনারা মনে করেন যে কৃষক ভালো নাই, তাতে আমার কি, ওই ফকিনীর বাচ্চা মরে যাক আমার কি, তাই না? কিন্তু এটা পুরো একটা চেইন। ওরা যখন আপনার খাওয়া প্রোভাইড করতে হবে, মানে খাওয়াগুলো আপনার বিদেশ থেকে আনতে হবে, আনতে গেলে আপনার ডিউটি বাড়বে, এর মাঝখানে চাঁদাবাজির কারণে আপনার খাওয়ার দাম বাড়বে। আপনার বাজারগুলো দেখেন না, যারা বাজারে যান তারা দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছের দাম আগুন, কয়দিন পরে গরুর দামের চেয়ে ইলিশ মাছের দাম বেশি হবে, তাই না? তো এটা আসলে আপনারা কেমনে দেখেন সেটা আপনার উপরে, বাট এগুলো চেঞ্জ করার দায়িত্ব আপনার। এখন অনেকে বলবেন, এই টপিকটা দিয়ে শেষ করে, বেশি আর কথা বললে অনেক কথা হয়ে যাবে আজকে, যে আপনারা বলেন যে আমাকে অনেকে আমার ফ্রেন্ডরাই মানে দেয়, যে পরামর্শ দেয়, আপনি সারাক্ষণ এত মাথা হয়, সব কিছু নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন, সব কিছু নিয়ে আপনি এত রাগারাগি করেন কেন? এগুলো তো বদলানো না, ইউজ টু হয়ে যান। যেমন আমি আগের যে বাসাটায় ছিলাম, সেখানে বাসার মালিক বলতেছে কি, বাসার উপরে নয়েজ হচ্ছে, ধুমধাম ধুমধাম, রাত 2:30 পর্যন্ত শব্দ হয়। ভাই দারোয়ান এসে বলতেছে, কমপ্লেন করার পরে, এরকম তো হবেই, হালকা নয়েজ তো বাংলাদেশ হবে, এটা নাকি হালকা নয়েজ? তারপরে বাইরে কি মিউজিক চালাচ্ছে জোরে জোরে, 2টা 3টা 4টা গালাগালি করতেছে, থ্রেট করতেছে, এগুলো নাকি নর্মাল? আমার মালিককে আমি কমপ্লেন করার পরে, বাসার মালিক সে কোনো স্টেপই নিল না। বড় বড় কথা, আমি র্যাবের ফ্রেন্ড আছে, আমার পুলিশ আছে, আমি বিশাল বিশাল হ্যাডম, কিন্তু আসলে কোচও করতে পারে নাই। আমি বাসা যখন ছেড়ে দিয়েছি, তখন তো আমাকে কথা শোনায় যে আপনি তো ভদ্রলোক ভাবছিলাম, ভারত ছেড়ে দিলেন, হ্যান ত্যান। তো ওনারা যে কথাগুলো বলেন, ওরা ভালো করেই জানেন যে একটা কারণ ছাড়া আমি কিছু বলি নাই। কিন্তু আমাদের দেশে ভাই, ফুটপাতের উপর দিয়ে বাইক গিয়ে আপনার ধাক্কা দিছে, আপনি এটা মাইন্ড করবেন কেন? আপনার একটা ম্যানহোলের ঢাকনা খুলে গেছে, আপনি মাইন্ড করবেন কেন? পুলিশ ঘুষ খাচ্ছে, আপনি মাইন্ড করবেন? দেশের সিস্টেম এমন ইউজ টু হয়ে যান। এইটা হচ্ছে সবচেয়ে বড় ক্রাইম। হ্যাঁ, মানে একটা কথা আছে, অন্যায় যে করে বা অন্যায় যে সহে, দুজনকে যেন সময় এতে দহে বা এরকম কিছু। তো আমাদের দেশে যারা অন্যায় করে তারা সাহস পায়, কারণ যারা চুপ করে থাকে, আপনার 15 বছর বাড়ি খাইছেন একটা দলের, হ্যাঁ, গালাগালি করছেন, কত আস্ফালন করছেন, কিছুই করতে পারেনি। ছাত্ররা গিয়ে পরে একটা আন্দোলন করে আপনাদের একটা জীবন ঘুরাই দিচ্ছে, অনেক প্রাণ দিয়ে, অনেক স্যাক্রিফাইস করে। এখনো পর্যন্ত আমরা এগুলোর মানে অনেকে হয়তো ভুলে যাচ্ছেন অলরেডি, বাট যারা রাস্তায় দাঁড়ায় বিপ্লব করছে, না খেয়ে পানি করে, মানে না পেয়ে অথবা ধরেন গুলি খেয়ে, তাদেরকে আমরা এখন কজন মনে রাখি নাই? কত জায়গায় বিল্ডিং আগুন লেগে মানুষ পুড়ে গেল, কোথায় নেপালে প্লেন বিধ্বস্ত হইলো, হাতটা পড়ে আছে, ওই যে মেহেদি মাখা হাত, আপনার মনে আছে না? অনেকে তো মনে নাই, কারণ আমাদের আসলে খুব তাড়াতাড়ি ভুলে যাওয়ার একটা ভালো স্বভাব আছে। তো এই যে একসেপ্ট করে নাও, হ্যাঁ, একটা জায়গায় সেলাররা আসলে কি, যে কোনো দোকানে যান, সেলাররা আপনার উপর ডমিনেট করে। কেন করে? তারা আপনাকে এমনভাবে কথা বলবে, আরে ভাই নিলে নেন, না হয় না, আমার কিনা লোক আছে বহু, তাই না? এটা করে না। আপনার হাতে কিন্তু পারচেসিং পাওয়ার যেটাই বলেন, যে টাকাটা আপনার হাতে, কিন্তু তারা আপনাকে ডমিনেট করে, তারা আপনার সঙ্গে মিসবিহেভ করতেছে। কেন? কারণ আপনি তাকে সুযোগ দিচ্ছেন, আপনি দুর্বল ভাবছেন, আপনি নিজেকে ছোট ভাবছেন, যে না সবাই কিনে, তাহলে আমি তো লজ্জায় পড়ে যাবো, সামাজিক প্রেশারে পড়ে, আচ্ছা দেন ভাই, দিয়ে দেন, 3,000 টাকা জিনিস আমার 5,000 টাকায় দিল। হ্যাঁ, আপনি যখন না বলতেন, না কিনে চলে আসেন, এরকম করে 1 জন 2 জন 3 জন প্রতিবাদ করেন এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, যে মিসবিহেভ করবি কেন, একটা দোকানে সার্ভিস দিবে, সেখানে মিসবিহেভ করবি কেন? আমি আলমাস নিয়ে একটা কথা বলছিলাম, ইউনিমার্টের পাশে ধানমন্ডি যে আলমাসটা আছে, বেয়াদব একটা ছেলেকে বসাইছে, সে কাউকে পারফিউম দেখাবে না, তার কাছে যদি মনে হয় কি বড় লোক আসছে, তার পা চাটবে, সার্চ করবে, স্যুট পরা দেখলে সার্চ করবে। এইটাই হয়ে গেছে আমাদের সিস্টেম। এই সিস্টেমটা আপনারা করছেন। আপনারা এই যে ভাই ভাই সিস্টেম, বস, গুরু, ওস্তাদ, এগুলো কখনো করবেন না কাউকে, দয়া করে করবেন না। কারণটা কি জানেন? রিয়েল বস আপনারা, যার টাকা, আপনার হার্ড আর্ন মানি, আপনি চাকরি করেন, বিজনেস করেন, টাকাটা তো আপনার, তাই না? মানুষকে অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য কারো ভাই ভাই করবেন না, কারণ অনেকে আছে এরকম ভাই ভাই হওয়ার যোগ্য না, এবং আপনারা সেলার আসলে আপনার প্রতি এরকম কেয়ার করে না। সেলারদের অনলি কেয়ার হচ্ছে আপনার মানি। যেদিন আপনি কেনা বন্ধ করে দেবেন, 2 দিন 3 দিন যান, চা খাওয়াবে না আপনাকে আর ভাই ভাই করবে না, আপনাকে সালামও দিবে না, আপনাকে ইনবক্সও করবে না, এসে বলবে না যে ভাই আসেন একটা সেলফি তুলি। তো এটা হচ্ছে যে রিয়েলিটি, যে টাকার খেলা। তো আপনি যতক্ষণ অ্যাফোর্ড করতে পারছেন ফাইন, বাট আমার যেটা মনে হয় যে আপনার সেলারদেরকে আপনারা সম্মান দেবেন, ডেফিনেটলি ওনাদেরও সম্মান পাওয়ার যোগ্য রাইট আছে, কারণ ওনাদের তো কাজ করে। এখন আপনি দোকানে গিয়ে মিসবিহেভ করতে পারেন না কারোর সঙ্গে, যে এই দে তো, তুই তুমি, এরকম করেন না অনেকে, তুমি তুমি করে বলেন। আমি আমার চেয়ে বয়সে ছোট অনেক ছেলেপেলে আছে, আমি কখনো তুমি করে বলি না। পারফিউম সেন্টারে যখন যাই, আপনারা জানেন পারফিউম সেন্টারে যারা বসেন বা রান করে, হ্যাঁ, তো একটা মানে ওদের অনেকেই আছে আমার চেয়ে বয়স, ম্যাক্সিমাম বয়সে ছোট, আমি কখনো গিয়ে বলি না, নাম ধরে বলি না, তুমি করে বলি না, অনেকে হয়তো বলে ফেলে। তো এই যে ফেসবুকে আমার গ্রুপের মধ্যে অনেক সময় দেখছি কি, জয়ামিন এটা কিরকম হবে, তার আমার চেয়ে বয়সে ছোট, ভাই লিখতেই কষ্ট হয় আপনাদের? আপনার চেয়ে বয়সে আমি অনেক বড়, আমি আপনাদের ছোট হলে যদি আপনাদের ভাই করে বলি, আপনার আমাকে তুমি তুমি করে বলার সাহস কোত্থেকে পান? এটা তো আপনার মানে বোঝা উচিত, যেটা একটা মানে আপনি বয়সে বড়ই হন না, আপনি আমাকে তুমি করে কেন বলবেন? আপনি আমাকে চেনেন। তো এই যে জিনিসগুলো অনেক এরকম সাইট বললে 1,000 স্টোরি বা 1,000 এক্সাম্পল আমি দিতে পারবো, বাট আপনারা মানে দোকানে গেলে
যদি দেখেন একটা জিনিসের দাম বেশি, আপনারা বাধ্য হয়ে কিনে নিয়ে চলে আসবেন। যদি আর কোনো অপশন থাকে দেখবেন, একটু কষ্ট করবেন, বিভিন্ন দোকানে যাবেন, কম্পেয়ার করবেন প্রাইস, যেই প্রাইস ভালো দিবে আপনাকে তার থেকে কিনবেন। এবং এটা মনে রাখবেন যে দোকানদার বা যারা সেল করে তারা আপনার ভাই ব্রাদার না, তারা আপনার বিজনেস কেয়ার করে। এবং এটাই হওয়া উচিত স্বাভাবিক, যে আমি টাকা দিব, জিনিস নিব। এখানে গিয়ে যদি আমি এক্সপেক্ট করি যে আমাকে মানে ভিআইপির মতো ট্রিটমেন্ট দিবে, আমার এখানে গেলে খাওয়াবে, চা খাওয়াবে, নট নেসেসারিলি আপনার এটা এক্সপেক্ট করা ঠিক না। অনেকে হয়তো আপনার বলেন যে এই সেলার আমাকে উত্তর দেয় নাই, হতে পারে সে বিজি, হইতে পারে যে সে আপনার মেসেজ দেখে নাই, অনেক কিছু হতে পারে। বাট খুব তাড়াতাড়ি জাজ করে ফেলবেন, একটু সময় দিবেন। একবার দুইবার তিনবার দেখার পর যদি দেখেন যে না আমার এক্সপিরিয়েন্স ভালো না, অ্যাভয়েড দ্যাট। ইভেন আমি যাদেরকে রেকমেন্ড করি তাদেরকে অ্যাভয়েড করেন। এমন না যে ভাই কেউ এখানে ফেরেশতা। আমাদের দেশের একটা খুব বাজে একটা কালচার আছে যে আমরা মানুষকে মাথায় তুলতে সময় নিই না, ফেলে দিতেও সময় নিই না। আমরা পূজা করি মানুষকে। মানুষের টাকা হইলে বা মানুষ ফেমাস হলে আমরা অনেক সময় দেখা যায় ভালো কাজ করছে, আমরা তাকে যাচাই বাছাই না করে তাকে মাথায় উঠে ফেরেশতা বানায় ফেলাই যে ভাই ও তো মানুষ না, ও তো ফেরেশতা, দেবতা। মানুষ কোনো ভুলের ঊর্ধ্বে না। আমি ডক্টর ইউনূস সাহেব যিনি আছেন ওনাকে আমি ম্যাসিভ রেসপেক্ট করি, আমি ওনাকে ফলো করি। বাট বাংলাদেশে সবাইকেই, কেউই আইনের ঊর্ধ্বে না। কেউ যদি অন্যায় কাজ করে তাকে কোশ্চেন করার রাইট আমাদের থাকতে হবে। এই রাইট আমাদের হাতে নাই। আমরা যখন শুরুতে গণতন্ত্র শিখছি, হ্যাঁ 90s দিকে, আমরা আওয়ামী লীগ বিএনপি যখন আসছে, আমরা তো এরশাদকে সরানোর জন্য যে স্বৈরাচার, এরশাদ সাহেব স্বৈরাচার থাকলে ভাই আমাদের লাস্ট সরকারগুলো যেগুলো ছিল স্বৈরাচারের বাপ ছিল। হ্যাঁ, তো আমরা তাকে সরানোর জন্য শুনছি যে গণতন্ত্র, স্বৈরতন্ত্র, স্বৈরাচার নিপাত যা, গণতন্ত্র মুক্তি পাক, তাই না? তারপর বলতো যে জনগণই সকল ক্ষমতার উৎস। বিএনপি বলতো না জনগণ কিসের ক্ষমতার উৎস? কি ক্ষমতা আছে আপনার? আপনি টাকা পয়সা আর্ন করেন, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু আপনি ভয়ে কাঁপেন সবসময়। আপনার পুলিশের ভয়ে আপনি কাঁপেন, রাস্তায় হাবিলের ভয়ে আপনি কাঁপেন। তাকে আমি অসম্মান করছি না, বাট তারা এসে আপনার গাড়িতে একটা মামলা দিয়ে দিল, একটা কোনো ছুতা পাইলে মামলা দিয়ে দিল। এটা কেন হবে? পুলিশের কাছে গেলে তারা আপনার সঙ্গে এমনভাবে কথা বলবে যেন তারা মানে তারা গডফাদার। এই সাহস তাদেরকে দিচ্ছে, তাদেরকে পাওয়ারে রাখার জন্য। মানুষ মানে পাওয়ার ইউজ থাকার জন্য সরকারগুলো যেভাবে তাদেরকে মানে দলীয় লোক ঢুকায়, তাদেরকে করাপ্ট করে, এটা তো হওয়া উচিত না। পুলিশের কাজ কি? আমাদেরকে প্রোটেক্ট করা। আর্মির কাজ কি? দেশকে প্রোটেক্ট করা। বিডিআর এর কাজ কি? দেশকে প্রোটেক্ট করা। তারা যদি মানে ওই জিনিসটা ভুলে যায়, তারা কাদের টাকায় বেতন হয়, এটা তো হয় না। এখন এগুলো আপনাদেরকে ডিসাইড করতে হবে, এগুলো আপনাদের বুঝতে হবে। এখন আমি বারবার আস্ফালন করি, কিন্তু আমি চাই দেশ বদলাক। আমি চাই আমার দেশের এখানে হাঁটতে গেলে আমার পরের বাসায় একটা কনস্ট্রাকশন চলছে, রাস্তা ভর্তি করে বালু ফালায় চলে গেছে, ইট ফালায় চলে গেছে। তারা সারা রাত শব্দ করে। নিয়ম আছে? নিয়ম নাই। রেসিডেন্সিয়ালে কাজ করতে হলে নিয়ম আছে। আপনি রাস্তা কভার করতে পারবেন না। মানে যদি ধরেন যে রাস্তা কেউ দখল করে চায়ের দোকান বানাইছে, এটা বানাইছে, ময়লা করতেছে, সারাদিন আজে বাজে লোক ঘুরতেছে, এটা হইতে পারে। এটা আমাদের সারাদিন হচ্ছে। আমাদের পাশে আবাহনী মাঠ, মন চাইলো যে কোনো একটা দল এসে একটা বিশাল মাইক সাউন্ড বক্স লাগায় রাস্তার মানে ফালতু পোলাপাইনের গান মান বাজায়, দিন নাই রাত নাই ডিস্টার্ব করছে। কোনো কেউ কিছু বলার সাহস করতেছে না। এই সাহস না করতে করতে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। একসময় আমরা একেবারে মানে বইসা আছি, দেশ কখন একটাই বাকি আছে, ভূমিকম্প হোক, সব ধ্বংস হয়ে যাক, তাই না? নেগেটিভ কথাবার্তাই বলতে যাই, কারণ এই ছাড়া আর কিছু মাথায় থাকে না। আমরা বাইরে যাব, প্রত্যেক জিনিসের দাম বাড়ছে, প্লেনের টিকিটের দাম বাড়তেছে, পাসপোর্ট অফিসে গেলে ঘুষ দিতে হবে, গাড়ির নিজের কাগজ করতে হলে ঘুষ দিতে হবে, লাইসেন্স পেতে হলে ঘুষ দিতে হবে। আনসারদের হাতে আমাদের, আনসারদের ভাই ভাই করতে, ভাই নেন না, চা খাওয়ার টাকা নেন, একটা পেশেন্টটা দেখে দেন না, ভাই পাটা কেটে গেছে একটু দেখে দেন না। হ্যাঁ, তো যেখানে যাবেন, হসপিটালে যাবেন, একটা বিজনেস কেউ হইলো, ধরেন একটা, আমি কদিন আগে একটা মানে আমাদের বাসা বুয়া যিনি ছিলেন মানে হেল্পিং হ্যান্ড আছেন, ওনার মেয়ে হঠাৎ করে দেখা বললো যে ওর কিডনি নষ্ট হয়ে গেছে। আমি প্যানিকে পড়ে গেলাম, সে কান্নাকাটি, আমি কখনো তাকে দেখিনি এরকম। তারপর বাংলাদেশ মেডিকেলে গেছে, সেখানে বলে যে তোমার তো ইমিডিয়েট অপারেশন করতে হবে, কিডনি ফালাই দিতে হবে, কিডনি রিপ্লেস করতে হবে, হ্যান ত্যান। মানে গরিব মানুষ ভাই, সবচেয়ে বড় ভয় গরিবদের। কারণ কি জানেন, সব ধরনের ট্যাক্সেশন, সব কিছুর মানে দায় যা আছে গরিবদের পেটেই পড়বে, বড়দের গায়ে লাগে না, আমাদের গায়ে লাগে না। আমি আমাদের কথাই বলছি, আমরা তো ভাই 5 টাকা বাড়লে বিস্কিট আমাদের গায়ে লাগবে না, তাই না? এটি সত্যি কথা। বাট যখন ওরা ভয় পায় যে ভাই আমাদের টাকা নাই, আমরা এটা কীভাবে করবো, এটা তো মারা যাবে, হ্যাঁ, ওদের সেই ভয়টা আছে। এগুলোই দেখছি। এখন আমি এখন কোথাও যাই না, আমাকে অনেক বলে আপনি হসপিটালে যান না কেন, আপনার চোখের সমস্যা, বাম দিকে চোখে কিচ্ছু দেখি না এখন। আমার চোখ পুরোপুরি খোলা হয়ে গেছে, এবং ডায়াবেটিসের কারণেই হচ্ছে হয়তো, বা মেবি, বা অন্য কোনো কারণ আছে। আমার পায়ে ব্যথা, ইউরিক অ্যাসিডের, অনেক ধরনের সমস্যা। আমি ডাক্তারের কাছে ভয় পাই ভাই, কখন কি করে দেয় ভাই, যা আছে দিনকাল, ওই কটা দিন বেঁচে থাকি। আমি বাংলাদেশ ডাক্তারের কাছে ভয় পাই। আমি ডেন্টিস্ট একজনের কাছে যাই, আমাদের ফ্রেগ্রেন্স গ্রুপে একজন ভাই আছেন, উনি ডক্টর, তো উনি আমার ফ্রেন্ড, আমি ওনাকে ট্রাস্ট করি, এবং ওনার ট্রিটমেন্ট আমি ওনার থেকেই নেই। এছাড়া আমি হয়তো ডাক্তারের কাছে কোনো যাইতাম না। তো ডাক্তারদের খারাপ বলতেছি না, বাট সিস্টেমটা দলাদলি করে, কিংবা ধরেন এই যে একটা মানে জবাবদিহিতা নাই। হ্যাঁ, একজন অফিসার, এই ধরেন কোনো একটা কমপ্লেক্সে বা ধরেন পৌরসভায় বা কোনো জায়গায়, সে একটা অফিসার, বা তার একটা জবাবদিহিতা আছে না, যে ভাই এখানে রাস্তার কাজ হচ্ছে, কন্ট্রাক্টর যাকে তাকে দিচ্ছেন, রাস্তায় বাঁশ দিয়ে রাস্তা বানাচ্ছে, এই
লাস্ট একটা এক্সাম্পল, একদম লাস্ট, সরি, সবসময় লাস্ট বলি, বাট লাস্ট হয় না। আমার ধানমন্ডির রাস্তাগুলো খুব ভালো ছিল, ভালো ছিল। আমি বলবো যে পানি উঠতো না ওখানে, তেমন একটা আমাদের সাইডে ড্রেনেজ আছে ভালো। এই নতুন সরকার আসলো, আগের সরকারের মতো সেম আইসা সবার আগে করলো এই রাস্তাগুলো কাইটটা এই পি মাইরা শেষ করে দিয়ে, এরপরে এমন জ্যাম, রাস্তা ভর্তি ধুলা মুলা। এখন তারা কাজ শেষ করছে কি, কোনোভাবে একটা ভরাট করে চলে গেছে, রাস্তার মধ্যে স্টিল গর্ত, গাড়ি দিয়ে যান, রিক্সা দিয়ে যান, আবার ঝাঁকি একটা লাগবেই, তারপর হচ্ছে জ্যাম লাগবে, রাস্তার পাশে বালু ফালায় চলে গেছে। রাস্তা কি তোর বাপের? যেই করছে, যেইটার ইয়েতে আছে, আমি তো বলিস জব দিয়ে থাকবে। আপনি সবসময় বলেন যে প্রধানমন্ত্রী কি আসলে নিজে হাতে মারছে? না, মারে নাই। প্রধানমন্ত্রী হাতে দেশ ছিল না, আগের প্রধানমন্ত্রী হাতে দেশ ছিল না, এখন প্রধানমন্ত্রীর হাতে দেশ নাই। তারাই তো মেয়র বলেন, মন্ত্রী বলেন, সচিব বলেন, এদের কোনো জবাবদিহিতা নাই, এদের আছে খালি টাকা কামানো। হ্যাঁ, সিন্ডিকেট আছে, মন চাইলো এই যে আমার কাজগুলো করে যাই, ভরা মৌসুম আসলেই বর্ষার সময় রাস্তাগুলো কাটবো, ভালো রাস্তাগুলোর মুখ খারাপ করতে চাই না, বাট পি মাইরা দিয়ে শেষ করে দিয়ে মানুষের জন দুর্ভোগ। আপনার রাস্তার সামনে, গেটের সামনে রাস্তা লাগাই চলে গেছে, বেরোতে পারতেছেন না, জবাবদিহিতা কে করবে? এগুলো আপনাদের জিজ্ঞেস করতে হবে। এগুলোর জন্য আমাদের মানে সারাক্ষণই আন্দোলন চলছে, বাট ভালো কাজে আন্দোলন করেন। এই দলীয় স্বার্থে কাউকে ভাই ভাই করে আপনি মনে করছেন যে রাজনীতিতে দেখলে আওয়ামী লীগের চেয়ে বিএনপি ভালো করবে, দেখেন পাওয়ারে দেন, যে কাউকে পাওয়ারে দেন। অলরেডি চাঁদাবাজি এগুলো শুরু হয়ে গেছে। আপনি দেশের ভালো কাজ হবে কোত্থেকে? আপনি নিজেই করাপ্টেড, আপনি নিজেই ঘুষ দিয়ে অভ্যস্ত, আপনি নিজেই ঘুষ খেয়ে অভ্যস্ত, আপনি নিজেই এই যে ভাই যা আছে মেনে নেন না, মেনে নেন না, মেনে নেন না। আপনি এক জায়গায় যাবেন, আপনার একসময় একটা খাওয়া বাসি খাওয়া দিল, মেনে নেন না, সমস্যা নাই তো, টাকা তো আপনি হাতের ময়লা, তাই না? এভাবে করে করে একদিন 2 দিন 3 দিন সবাই সাফারার হবেন, মনে রাখেন। সব ভালো থাকেন, কথা হবে। একজন আপু লেখছিলেন যে আপনার রাগ এবং ফ্রাস্ট্রেশন বুঝতে পারি, এবং এটা কে কোথায় আসছেন এটা বুঝতে পারছি, বাট এই রাগটা আসলে ফ্রাস্ট্রেশন আমার জন্য না। এই রাগ ফ্রাস্ট্রেশন এগুলো আমি শো অফ করে আমার কোনো লাভ হবে না। আপনারা এটা বুঝেন যে কথাগুলো বললাম, এগুলো আমাদের দেশ যদি ভালো না থাকে, দেশের মানুষ যদি ভালো না থাকে, আপনারা কেউ ভালো থাকবেন না। এটাই হচ্ছে রিয়ালিটি। আজকে ভালো আছেন, কালকে আপনার দরজার সামনে অন্যায় হবে, আপনি কিছু বলতে পারবেন না। আপনি যত পাওয়ারফুল হন, আপনার পাওয়ার চলে যাবে, এবং আপনি অন্যায় শিকার যখন হবেন, আপনার যখন নিজের একটা অন্যায় হবে আপনার সাথে, তখন আপনি বলবেন দেশে এরকম সিস্টেম কেন, তাই না? দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি কারো কোনো আস্থা নাই কেন? একদিনে হয় নাই। আপনার ইন্ডিয়া যেতেই হবে। আপনার ডাক্তার কি নাই দেশে ভালো? আমার দেশে কি সিস্টেম চাইলে ভালো করা যায় না? ফ্যাসিলিটি তো সবই আছে, এত মডার্ন একটা ওয়ার্ল্ড, ফ্যাসিলিটি সবই আছে সাধ্যের বাইরে। সব ভালো থাকেন, কথা হবে। আসসালামু আলাইকুম।